আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের আয়নিক বন্ড। আমরা আজকে দেখব আমাদের আয়নিক বন্ড। তো এইখানে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের বর্ন হ্যাবার সাইকেল এবং ল্যাটিস এনার্জি। মানে একটা আয়নিক বন্ড কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখব এবং আমরা ল্যাটিস এনার্জি সম্পর্কে জানব। পাশাপাশি আমরা হাইড্রেশন এনার্জি সম্পর্কেও জানব। আচ্ছা, তো দেখো, আমি যদি তোমাকে বলি যে একটা আয়নিক বন্ড কী, কীভাবে তৈরি হয়, যদি আমি ধরলাম আমাদের NaCl, এটা একটা আমরা জানি, এটা একটা আমাদের আয়নিক কম্পাউন্ড। তো এটা আসলে কিভাবে হয়, এখানে এখানে দুইটা কনস্টিটিউট এলিমেন্ট আছে, যে এখানে আছে আমার সোডিয়াম, অবশ্যই সে প্লাস ক্যাটায়ন হিসেবে আছে, এবং ক্লোরিন অবশ্যই সে অ্যানায়ন হিসেবে আছে। তো এখন সোডিয়াম প্লাস হলো কীভাবে, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হলো কীভাবে, আর ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হলো কীভাবে। তো এইখানে মূলত কী হয়েছে যে ও ইলেকট্রন ত্যাগ করছে আর ও সেই ইলেকট্রন গ্রহণ করছে। মানে এইখানে আমাদের ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার হয়েছে। কমপ্লিট ট্রান্সফার। তো আয়নিক বন্ডে আমাদের ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার হয়, যেখানে আমাদের কোভ্যালেন্টে ছিল যে আমার ইলেকট্রন শেয়ার করে, আর এখানে আমাদের কমপ্লিট ট্রান্সফার হয়। আচ্ছা, আমি যদি বলি যে একটা আয়নিক বন্ড ফর্মেশন হয় কীভাবে, মানে গঠন হয় কীভাবে, যে দেখো, যে আমি যদি বলি যে এখানে আছে আমার ধরো সোডিয়াম সলিড অবস্থায় আছে, এবং আমি যদি বলি ক্লোরিন গ্যাস অবস্থায় আছে, এবং তারা এখান থেকে সোডিয়াম ক্লোরাইড করলো, সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। তো এইখানে ক্লোরিন 2 অবস্থা গ্যাস অবস্থা আছে, আর আমি এটাকে সমতা করার জন্য, যেহেতু সমতা করার জন্য স্টয়কিওমেট্রি অনুযায়ী আমি এখানে হাফ দিয়ে দিলাম। তাহলে দেখো, একটা সলিড একটা গ্যাসের সাথে রিয়াকশন করতেছে, ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। আসলে জিনিসটা মানে আমরা যে সময় মানে লেখার সময় লিখি ভাবে যে সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করতেছে এবং সাথে সাথে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, বাট প্রসেসটা এরকম না। তো আমি এখানে বর্ন হ্যাবার সাইকেল বা মানে একটা আয়নিক যৌগ যে তৈরি হয় সেই সাইকেলটা আমি একটু দেখাবো। তো দেখো, এইখানে যে সোডিয়াম থেকে প্রথমে আমার সোডিয়াম গ্যাস হয়। দেখো, এখানে কি হইতেছে, আমার সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে রূপান্তর হইতেছে। তাহলে আমি যদি বলি সলিড থেকে একটা জিনিসকে সলিডকে গ্যাসে রূপান্তর করতে হলে অবশ্যই শক্তি দিতে হয়, এবং এই শক্তির একটা নাম আছে যেটা আমরা জানি, যে এই শক্তির নামটা হলো আমাদের, যদি আমি ডেল এইচ দিয়ে দেখাই, এই শক্তিটার নামকে বলা হয় সাবলিমিনেশন। আমি এসইউবে দিয়ে দেখাইলাম, মানে এই প্রসেসে যে শক্তিটা আমাকে বাইরে থেকে দিতে হয়, এখানে বাইরে থেকে দিতে হচ্ছে, অবশ্যই আমি সলিড থেকে গ্যাসে নিতেছি, তার মানে এখানে আমার একটা শক্তি দিতে হচ্ছে। তো এটাকে আমরা বলি ডেল এইচ সাবলিমিনেশন, মানে তুমি ঊর্ধ্বপাতন করতেছো আর কি। দেন তুমি এই যে সোডিয়াম গ্যাস অবস্থায় আছে, এই সোডিয়াম গ্যাসকে তুমি কি করতেছো, তুমি এখান থেকে সোডিয়াম ক্যাটায়ন তৈরি করতেছো। মানে আমরা যে আয়নীকরণ শক্তিটা দেখছিলাম, আমরা যে আয়নীকরণটা দেখছিলাম, যে গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন তার যোজ্যতা স্তর থেকে বের করতে যেই পরিমাণ শক্তি দিতে হয়, মানে তুমি এইখানেও বাইরে থেকে শক্তি একটা দিবা, এবং আমি এখানে এটাকে আয়নাইজেশন এনার্জিতে দেখাইলাম। মানে এইখানেও তুমি বাইরে থেকে শক্তি, কিছু পরিমাণ শক্তি তুমি অ্যামাউন্ট শক্তি দিচ্ছ। কী করতেছো, যে এখানে তুমি মূলত করছো যে আমার সোডিয়াম গ্যাস থেকে সোডিয়াম ক্যাটায়ন গ্যাস করতেছো গ্যাসীয় অবস্থায়। 1 মোল ইলেকট্রন তুমি এখান থেকে সরাইছো। আচ্ছা, তো ঠিক একইভাবে এখন যদি আমি ক্লোরিনের কথাটা বলি, যে দেখো, ক্লোরিন এইখানে আছে আমাদের কি হিসাবে, এখানে ক্লোরিন আছে আমাদের, ধরো আমি যদি একটু লিখি যে এখানে আছে আমাদের ক্লোরিন এবং ক্লোরিন, তারা আছে আমার সমযোজী বন্ধনে আছে, মানে তারা এখানে মলিকিউল হিসেবে আছে। তো প্রথমে আমাকে কি করতে হবে, এইটাকে ডিসোসিয়েশন করতে হবে, বা মানে এটাকে ভাঙতে হবে, অ্যাটমাইজেশন করতে হবে, অ্যাটমে পরিণত করতে হবে, মলিকিউল থেকে অ্যাটমে। তো সেইখানে আমি যদি প্রথম প্রসেসটার কথা বলি, যে এইখান থেকে আমি ক্লোরিনে কনভার্ট করলাম, মানে শুধু ক্লোরিনে করলাম। তো এইখানে যে গ্যাস ছিল, এইখানে যে শক্তিটা আমার লাগছে সেইটাকে এইখানেও এটা দিতে হইতেছে, কারণ আমি একটা বন্ড ভাঙতেছি।
তো এইখানে যে শক্তিটা দিতে হচ্ছে এটা আমি ধরো ডেল এইচ দিয়ে করলাম এবং এটা ডিসোসিয়েশন দিলাম। তো এইখানেও শক্তিটা তোমার দিতে হচ্ছে। তারপরে এই ক্লোরিনকে আমি কি করলাম, দেন আমি ক্লোরিন থেকে তার যোজ্যতা স্তরে আমি একটা ইলেকট্রন আনলাম এবং ক্লোরিন মাইনাস করলাম, মানে এইখানে ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা ঘটলো। এইখানে কিন্তু শক্তি রিলিজ পাইলো। আমরা জানি যে ইলেকট্রন অ্যাফিনিটিতে শক্তি রিলিজ পায়। তো এইটাকে আমি দিলাম ডেল এইচ অ্যাফিনিটি দিয়ে প্রকাশ করলাম। এইখানে কিন্তু শক্তিটা আলটিমেটলি রিলিজ হচ্ছে। আচ্ছা, তো এখন দেখো, এখন আমি লাস্টে কী পেয়ে গেলাম, দেখো আমি সোডিয়াম প্লাস পেয়ে গেলাম এবং ক্লোরিন মাইনাস পেয়ে গেলাম এবং দুইটাই আমাদের গ্যাসি অবস্থায় পেয়ে গেলাম। তো এই দুইটা আলটিমেটলি রিয়াকশন করে, মানে তোমার যুক্ত হয়ে, রিয়াকশন না তো, মানে যুক্ত হয়ে দেন তোমার এইখান থেকে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। বুঝতে পারছো? এটা দিয়ে তোমার সোডিয়াম ক্লোরাইড তৈরি করে এইখানে। তো এই যে যে ক্যাটায়ন, এইখানে এই একটা ক্যাটায়ন এবং এই একটা অ্যানায়ন পরস্পরের কাছে এসে যে আয়ন তৈরি করে, মানে যে যৌগ তৈরি করে, সেইখানে আবার কিছু পরিমাণ শক্তি, এইখান থেকে কিছু পরিমাণ শক্তি রিলিজ পায়। তো এই যে যে রিলিজ পাওয়া শক্তিটা, আসলে এইটাকে আমরা বলি ল্যাটিস এনার্জি। মানে একটা আয়নিক বন্ড ফর্মেশন হওয়ার সময় যেই পরিমাণ শক্তি রিলিজ পায়, মানে আমি যদি বলি এ ক্যাটায়ন প্লাস বি অ্যানায়ন এই দুইটা রিয়াকশন করে এ বি আয়নিক কম্পাউন্ড গঠন করলো, তখন এইখান থেকে যেই পরিমাণ শক্তি রিলিজ হয় সেটাকে আমরা বলবো আমাদের ল্যাটিস এনার্জি। আবার আমি উল্টাটাও বলতে পারি যে একটা আয়নিক বন্ড সে ভেঙে তার কনস্টিটিউট এলিমেন্ট মানে এ মাইনাস বি তৈরি করতে যেই পরিমাণ শক্তি দিতে হয়, যেই পরিমাণ শক্তি দিতে হয় তাকে আমরা ল্যাটিস এনার্জি বলি। জিনিসটা তোমার ভাইস ভার্সা তুমি যে কোনোভাবে বলতে, মানে তুমি তোমার এই মতো বলতে পারলেই হবে। মানে একটা আয়নিক বন্ডকে ভাঙার জন্য যে পরিমাণ শক্তি দিতে হবে, বা একটা আয়নিক বন্ড তার কনস্টিটিউট এলিমেন্ট দ্বারা তৈরি হওয়ার সময় যেই পরিমাণ শক্তি রিলিজ হবে তাকে আমরা বলি ল্যাটিস এনার্জি। তো এখন যদি আমি বলি যে বন্ড ফর্মেশন, মানে বন্ধন তৈরি এবং বন্ড ব্রেকিং, তো বন্ড ফর্মেশন এইখানে তোমার শক্তি দিতে হয়, মানে তোমার যেই ডেল এইচটা এটা তোমার পজিটিভ। তো ডেল এইচ পজিটিভ মানে কি, সরি, বন্ড ফর্মেশনের সময় তোমার নেগেটিভ, মানে শক্তি রিলিজ পায়। হ্যাঁ, কনস্টিটিউটিভ এলিমেন্ট থেকে শক্তি রিলিজ পায়। তো যদি রিলিজ পায় তাহলে ডেল মাইনাস, এবং এটা তার মানে কি, এটা একটা এক্সোথার্মিক। তাহলে মনে রাখবা বন্ড ফর্মেশন একটা এক্সোথার্মিক রিয়াকশন। আর যদি আমি বলি বন্ড ব্রেকিং, বন্ড ব্রেকিং কী হয়, শক্তি তোমাকে দিতে হয় বাইরে থেকে বন্ডকে ভাঙার জন্য। তাহলে এখানে ডেল এইচ পজিটিভ এবং এইখানে এইটা এন্ডোথার্মিক। বুঝতে পারছো? এটা হলো আমাদের এন্ডোথার্মিক একটা রিয়াকশন। তো এই জিনিসটা আমরা দেখলাম। আচ্ছা, তো এখন ল্যাটিস এনার্জিটা আমরা দেখলাম। তো মনে রাখবা যে একটা আয়নিক বন্ড ফর্ম হওয়ার সময় সব সময় এই যে যে আমার যে সাইকেলটা আছে, এই যে সাইকেলটা আছে, এই সাইকেলটা তোমার ঘুরবে। প্রথমে কি হবে দেখো, আমি যদি বলি সোডিয়াম সলিড থেকে সোডিয়াম গ্যাস হবে সাবলিমিনেশন প্রসেসে, দেন সোডিয়াম গ্যাস থেকে সোডিয়াম ক্যাটায়ন তৈরি হবে, যেটা আমার আয়নাইজেশন এনার্জি এখানে লাগবে। আবার একইভাবে ক্লোরিন থেকে আমার ক্লোরিন প্রথমে অ্যাটোমাইজেশন হবে, মানে মলিকিউল থেকে অ্যাটমে তৈরি হবে, এখানে আমার শক্তি দিতে হবে, হ্যাঁ, ডিসোসিয়েশন। দেন আবার ক্লোরিন গ্যাস থেকে আমার ক্লোরিন মাইনাস মানে অ্যানায়নে তৈরি হবে, এখানে আমার শক্তি রিলিজ হবে, যেহেতু আমরা জানি ইলেকট্রন অ্যাফিনিটিতে ব্যালেন্স শেলে ইলেকট্রন আসলে শক্তি আরও রিলিজ পায়। দেন আমার এই কাঙ্ক্ষিত ক্যাটায়ন এবং কাঙ্ক্ষিত অ্যানায়ন এরা দুজন কাছাকাছি এসে আমার এখান থেকে তৈরি করবে কি, আমার এখান থেকে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, এবং এই প্রসেসে যেই শক্তিটা রিলিজ পাবে, এখানে যেই শক্তিটা রিলিজ পাবে সেই শক্তিটাকে আমরা বলি ল্যাটিস এনার্জি। আচ্ছা, তো এই ছিল আমাদের
আজকের টপিক। তো এইখানে আমি ছোট্ট করে যদি আরেকটা টপিকের কথা বলি, যে হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি। তো হাইড্রেশন এনার্জি জিনিসটা কি, যে ধরো তোমার একটা আছে, যে একটা সলিড আছে, একটা আয়নিক কম্পাউন্ড আছে, ধরো আমি ধরলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড 2। তো এইটা একটা আয়নিক কম্পাউন্ড। তো এখন যদি আমি তোমাকে বলি যে এই জিনিসটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তো এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা তোমার কি হবে, পানিতে তুমি যদি দ্রবীভূত করো, মানে ধরো তোমার এইখানে পানি আছে, এটার ভিতরে এটা দিছো, এখানে ওয়াটারের ভিতরে দিছো। তো ওয়াটারের ভিতরে দিছো, তো এখন এটা ধরো তুমি 1 মোল নিছো। 1 মোল, মানে যেহেতু আমি হিসাব করব, তো দেখো এটা আমি 1 মোল নিছি। তো 1 মোল তুমি একটা আয়নিক কম্পাউন্ড নিছো এবং এখানে তুমি ওয়াটার নিছো। তো এই আয়নিক মানে আয়নিক যৌগটা যে সময় পানিতে যাবে তখন এটা দ্রবীভূত হবে, সলিউবল হবে, ধরো সলিউবল হলো। তো এই সলিউবল হইলে যেই পরিমাণ শক্তি এইখান থেকে রিলিজ হবে, মানে আমি যদি বলি এইখান থেকে যেই পরিমাণ শক্তি রিলিজ হবে সেই শক্তিটাকে আমরা বলি হাইড্রেশন এনার্জি। বুঝতে পারছো জিনিসটা? মানে আমি যদি আবার বলি যে হাইড্রেশন এনার্জি, যে তোমার ওই এনার্জিটা, যেটা তোমার ওই অ্যামাউন্ট এনার্জি, যে এনার্জিটা তোমার রিলিজ হবে যখন 1 মোল আয়নস, মানে 1 মোল আয়ন তোমার হাইড্রেশনের মধ্যে দিয়ে যাবে, মানে পানিতে সলিউবলের ভিতর দিয়ে যাবে, তখন যে শক্তিটা রিলিজ পাবে তখন সেটাকে আমরা বলি হাইড্রেশন এনার্জি। আর হাইড্রেশন এনার্জির সাথে তোমার, আমি যদি বলি হাইড্রেশন এনার্জির সাথে তোমার ল্যাটিস এনার্জির একটা আছে, ল্যাটিস এনার্জি, এই দুইটার ভিতরে একটা সলিউবল হবে কি না হবে না, এটার ভিতরে তোমার একটা আছে। তো দেখো, যদি তোমার ল্যাটিস এনার্জি যদি বেশি হয়, আমি যদি একটু বলি যে ইফ ল্যাটিস এনার্জি গ্রেটার দেন হাইড্রেশন এনার্জি, দেন এই জিনিসটা কোনো দিনও সলিউবল হবে না, নন সলিউবল। মানে এইটা কোনো দিনও সলিউবল হবে না, কিসের সাথে, মানে পানির সাথে আর কি। আর যদি যে তোমার ল্যাটিস এনার্জি লেস দেন হাইড্রেশন এনার্জি, মানে হাইড্রেশন এনার্জি যদি বেশি হয় তাহলে এটা অবশ্যই সলিউবল, এবং এটা একটা মানে তোমার কি বলে এটাকে রিলেটিভ সলিউবল। রিলেটিভ সলিউবল আমরা ফাজানের নীতিতে জানি যে কোনটা কত বেশি সলিউবল হবে, এটা আমরা জানি। আচ্ছা, তো এইখানে আমাদের দেখতে হবে প্রথমে যে ল্যাটিস এনার্জি বেশি নাকি আমাদের হাইড্রেশন এনার্জি বেশি, সেইটার উপর আমার নির্ভর করবে এটাকে সলিউবল নাকি নন সলিউবল। তো এই জিনিসটা আমরা দেখলাম। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই। আমরা নেক্সট লেকচারে আমরা কোভ্যালেন্ট বন্ড